Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু হচ্ছে লি মাউন্টফোর্টের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব 16। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব 16। সারাটা পথে লাশটা কোনো রকম শব্দ করেনি। পা টেনে টেনে এগিয়ে সে একসময় একটা বড় সড়ো গাছের আড়ালে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ওটা অদৃশ্য হতেই এবার কেন যেন সম্বিত ফিরে পেল। সে উৎকণ্ঠিত দৃষ্টিতে এদিক ওদিক সেই অস্বাভাবিক দেহধারীকে খুঁজতে লাগলো। তাড়াতাড়ি পা চালিয়ে গাছটার কাছে গেল, যার পেছনে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছে সেই লাশটা। কিন্তু গাছের কাছে গিয়েও তাকে আর কোথাও দেখা গেল না, অথচ এই গাছের কাছেই এসেছিল সে। তারপর এখান থেকে কোথায় গেল ওটা? এতক্ষণে কেন বুঝলো সে ফাঁদে পড়েছে। ওই জ্যান্ত লাশটা নিশ্চয়ই আশেপাশেই কোথাও রয়েছে, খাপটি মেরে থেকে ওরই অপেক্ষা করছে। যে কোনো মুহূর্তে ওর ওপর হয়তো আক্রমণ করে বসতে পারে, তারপর ওর দেহের রক্ত মাংস মজ্জা দিয়ে নিজের অস্বাভাবিক ঘূর্ণিবৃত্তি করবে। ওর হাড়গুলো পড়ে পড়ে শুকোবে এই আদি মরণ্যের বুকে নিবিড় অন্ধকারে। কেউ কোনোদিন ওর খোঁজ পাবে না, কেউ জানবে না ওর শেষ পরিণতির কথা। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন চতুর্দিকে খড় দৃষ্টি বোলাতে লাগলো। এই বনে ঢোকা স্তব যা নজরে পড়েছে, এখানেও তাই। শুধুই গাছ আর গাছ, তাদের নিবিড় ডালপালা যেন সমবেতভাবে বাধা দিচ্ছে উপর থেকে আসা রোদের তেজকে। এমনকি এখানে কানে আসছে না একটা পাখির ডাক। চারপাশে নিরেট এক নিস্তব্ধতা থেকে থেকে কানে যেন তালা ধরিয়ে দিচ্ছে ওর। শুধু বাতাসে উপরের গাছগুলোর ডালপালা আর পাতা নড়ার অদ্ভুত সরসর একটা শব্দ যেন সেই নিস্তব্ধতাকে আরো দ্বিগুণ করে তুলেছে। কেন গাছটাকে পাক দিয়ে দিয়ে ঘুরতে লাগলো, উপরের পাতালতার ফাঁক দিয়ে গাছের কালো কালো ডালপালাগুলোকে দেখতে দেখতে ঘুরতে লাগলো। বেশিক্ষণ না, একটা কিছু ওর গোচরে আসতেই থেমে যেতে বাধ্য হলো। গাছের মগডাল থেকে একটা অদ্ভুত রকম কর্কশ শব্দ কানে এলো। চমকে উঠে শব্দ অনুসরণ করে সেদিকে তাকাতেই বাতাসে দোদুল্যমান গাছের ডালে কি একটা দেখতে পেল। ঘাড় উঁচু করে দেখতেই দেখতে পেল একটা মানুষের শরীর ঝুলে রয়েছে গাছের মগডাল থেকে। অল্প অল্প বাতাসে আস্তে আস্তে দুলছে সেটা। লাশটাকে দেখেই চিনতে পারল কেন। এটাকেই এতক্ষণ ধরে অনুসরণ করে সে এখানে এসে পড়েছে। একই রকম পচা গলা, প্রায় কঙ্কাল হয়ে এসেছে দেহটা। শুধু একটাই পার্থক্য নজরে পড়ল, একটু আগে ওর এক চোখের কুটুরে যে হলদে আগুনের মতো একটা কিছু চকচক করছিল, সেটা এখন আর নেই। সেই জায়গায় শুধুই শূন্য কোটর। তাহলে ওই হলদে আগুনের মতো জিনিসটা কি ছিল? কেন ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো লাশটাকে। গোটা মুখখানায় মাংস নেই বললেই চলে, শুধু সাদা হাড়। দাঁতগুলো বীভৎসভাবে বিকৃত হয়ে বেরিয়ে আছে, যেন হাসছে ওর দিকে তাকিয়ে। আর সহ্য করতে পারল না কেন।
বিষম একটা ধাক্কা খেয়ে ছিটকে সরে এলো ওখান থেকে। ওর হঠাৎ মনে হলো এই লোকটা সেই প্রাচীন গ্রামের কোনো বাসিন্দা হবে হয়তো। কিন্তু পরক্ষণেই নিজেকেই নিজের নির্বুদ্ধিতার জন্য ধমকালো। তা কি করে হবে? সেই গ্রাম তো ধ্বংস হয়েছে কয়েক শতাব্দী হয়ে গেছে। এটা যদি সেখানকারই কোনো বাসিন্দার সব হয়, তাহলে এতদিনে তো কিছু হলদেটে হাড় ছাড়া বাকি সবই মাটিতে মিশে যাওয়ার কথা। কিন্তু এর দেখা যাচ্ছে পরনে এখনো জামা কাপড়ের চিহ্ন আছে। সবই ছিঁড়ে পচে গেছে, কিন্তু তবু রয়েছে। শতাব্দী প্রাচীন এক সব এমনটা থাকার কথাই নয়। হয়তো মাস 2-3 আগের পুরনো লাশ। কেনের মনে পড়ল এখানে আসার আগে সে অ্যালিস্টারের কাছে শুনেছিল ইতিপূর্বে অনেক মানুষই এই বনে এসে হারিয়ে গিয়েছে। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি কোনোদিন। হয়তো তাদেরই কারোর লাশ হবে এটা। রহস্যের আধার সেই লাশটা থেকে পায়ে পায়ে পিছিয়ে এলো কেন। হঠাৎ টনির চিন্তা ওকে আবার আচ্ছন্ন করে ফেলল। ও বেঁচে আছে তো? হাজারো দুশ্চিন্তার মাঝেও একটা ক্ষীণ আশা দেখা দিল মনে। হয়তো ক্যাম্পে ফিরে গিয়ে দেখতে পাবে টনি ফিরে এসেছে। যদিও ওর মন ঠিক মানতে চাইছিল না। চারপাশে বিমুড়ের মতো গোল গোল চোখে চেয়ে দেখছিল কেন। গাছটা থেকে কিছুটা দূরে ঢালু মতো একটা জায়গা চোখে পড়ল। ঢালু জায়গা দেখেই ও আতঙ্ক আর বিস্ময় কাটিয়ে কিঞ্চিৎ কৌতূহলী হয়ে উঠল। চোখ দুটো সরু করে খানিকক্ষণ তাকিয়ে রইল সেদিকে। দূর থেকেই বুঝতে চেষ্টা করল কি আছে ওই ঢালু জায়গাটার নিচে। কৌতূহলী কেন পায়ে পায়ে এগিয়ে গেল ঢালু জায়গাটার কিনারের দিকে। ঢালু জায়গাটার কিনারের কাছে গিয়েই ও থমকে গেল। নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারল না। কি ঠিক দেখছে? বিস্ময়ে অভিভূত কেন টনির কথাও ভুলেই গেল হাতে এখন বেশি সময় নেই। ক্যাম্প ছেড়ে এই জঙ্গলে এসেছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। বিস্ময় বিস্ফারিত চোখে কেন দেখল ঢালু জায়গাটা নিচের দিকে যেখানে গিয়ে মিশেছে, ওখানেই দেখা যাচ্ছে সেই অতীতের হারিয়ে যাওয়া প্রাচীন গ্রামটা। জ্যান্ত লাশটা তাহলে তাকে ঠিক জায়গাতেই নিয়ে এসেছে। শেষমেশ তাহলে প্রাচীন গ্রামটা খুঁজে পেল সে। দেহে মনে এখন সম্পূর্ণ বিধ্বস্ত রবার্তা। এই অভিযানের শুরু থেকেই তার মনে যে কুডাক ডাকছিল টনি নিখোঁজ হয়ে যাওয়ার পর তা আরো প্রকট হয়েছে। তবে নিশ্চিন্তির কথা একটাই, জেমস তার অবস্থাটা এখন অনুভব করছে। সে এখন বুঝতে পারছে কেন রবার্তা তখন বারবার ব্ল্যাক ফরেস্ট ছেড়ে চলে যেতে চাইছিল। কেন ফিরলে সেও যে এবার রবার্তার পক্ষ নিয়ে এই অভিশপ্ত অরণ্য ছেড়ে চলে যেতে চাইবে, তার এখন বলার অপেক্ষা রাখে না। জেমস এখন নিজেও বুঝতে পারছে আগেই রবার্তার পরামর্শ মেনে এখান থেকে চলে গেলেই ভালো হতো। কিন্তু এখন মনে হচ্ছে বড্ড দেরি হয়ে গিয়েছে। এই অরণ্যে প্রবেশের পর থেকেই প্রতি মুহূর্তে যেন মৃত্যুর হাতছানি। সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রবার্তার ওপর। যে কোনো কারণেই হোক, সে সেই অদৃশ্য মৃত্যুর হিমশীতল উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করছে। সব সময়, সব জায়গায়। এক এক সময় ওর মনে হচ্ছে ওর মধ্যে যেন একটা দ্বৈত সত্তা বিরাজ করছে। দুটো সত্তার মধ্যে প্রবল দ্বন্দ্ব চলছে। সেই দ্বিতীয় সত্তাই তাকে আগে থেকে সবকিছুর জানান দিচ্ছে। ঠিক কখন থেকে এরকম একটা অদ্ভুত পরিবর্তন ওর ভেতরে হচ্ছে
তাও নিজেও বুঝতে পারছে না। মাঝে মাঝে মনে হচ্ছে সে বুঝি নিজের সত্তাই হারিয়ে ফেলছে। একটা অন্য সত্তা ওর মাথা আর হৃদয় সম্পূর্ণ বশীভূত করে ফেলতে চাইছে। একটা অন্য মানুষে পরিণত হতে বসেছে সে। জল খাবে? জেমসের কণ্ঠস্বর কানে আসতে চোখ তুলে তাকালো রবার্তা। দেখল ওর সামনে জলের ফ্লাস্ক আর গ্লাস নিয়ে দাঁড়িয়ে জেমস। ওকে জল খাবার জন্য ডাকছে সে। সত্যি বড় তেষ্টা পেয়েছিল রবার্তার। গলা বুক ব্লোটিং পেপারের মতো শুকিয়ে কাঠ। জেমসের কাছ থেকে ফ্লাস্কটা নিয়ে ঠকঠক করে অনেকটা জল খেয়ে ফেলল সে। জেমস বলল, চিন্তা করো না, কেন খুব শিগগিরই ফিরে আসবে। যদিও ওর মুখ চোখের ভাব বলে দিচ্ছিল এ ব্যাপারে তার নিজেরও যথেষ্ট সন্দেহ আছে। যদি না ইতিমধ্যে মারা গিয়ে থাকে। এমন ঠান্ডা অথচ নির্বিকার গলায় কথাগুলো বলল রবার্তা যেন অতি সাধারণ কোনো কথা বলছে। জেমস ওর কথা একটু আহত হলেও টনির ব্যাপারটা শোনার পর থেকে সে নিজেও কিরকম যেন হয়ে গেছে। ও নিজের ভেতরেও একটা মৃত্যু ভয় ঢুকে গিয়েছে। তাই কেনের বিপদের সম্ভাবনাকে উড়িয়ে দিতে না পেরে সে বলল, না না, তা কেন হবে? কেন ঠিকই আছে। আমার বিশ্বাস ও বেঁচে পড়তেই আছে। আমাদের আরেকটু ধৈর্য ধরে বসে থাকতে হবে। রবার্তা বলল, আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে। কেন তো কোনো কিছুর গুরুত্ব না বুঝেই ছুট লাগালো। জেমস বলল, ও গেছে টনিকে খুঁজে আনতে। হাজার হোক দুজনে অভিন্ন হৃদয় বন্ধু ছিল। ও কি জানে টনি কোথায় আছে? এবার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল রবার্তার। বলতে লাগলো, নাই আমরা জানি। আমাদের এ ব্যাপারে কিছুই করার নেই। কেন তো কিছু না দেখে শুনেই গেছে ওকে খুঁজতে। আন্দাজের ওপর ভর করে এই বনে একা একা কোথাও যাওয়াটা কতটা মারাত্মক রিস্কি ওর কি সেই আইডিয়া আছে? তাই বলে আমরা তো চুপচাপ এখানে বসে থাকতে পারি না। তাহলে তো আমরাও বিপদে পড়ব। জেমস বলল, তবু আমার মনে হয় আমাদের আরেকটু ওয়েট করা দরকার। এই তো সবে 1 ঘন্টা হলো কেন গিয়েছে। আর একটু সময় ধৈর্য ধরে বসে থাকতে কি? তাছাড়া আমাদের কারোর কাছে ম্যাপ নেই। এই জঙ্গল থেকে বেরোবার পথও চিনি না। নাই তুমি নাই আমি। কেনই এই ব্যাপারে আমাদের একমাত্র পথ প্রদর্শক হতে পারত। তাই বলছি, অযথা রাগারাগি না করে আরো কিছুটা সময় ওয়েট করো। কে বলল আমরা ওর সাহায্য না পেলে এখান থেকে বেরোতে পারবো না? এবার পাল্টা তর্কের সুরে বলে উঠল রবার্তা। যে পথ ধরে এদিকে এসেছি সেই পথ ধরেই ফিরব। ওই যে, বলে টেন্টের পেছন দিকে সরু বুনো পথটা দেখিয়ে রবার্তা বলে উঠল, আমরা এদিকটায় এসেছি ওই পথ ধরেই। জাস্ট ওই পথে হাঁটা লাগাবো আমরা। জেমস বলল, মনে পড়ছে, আমরা এদিকে আসার পথে কোথাও কোনো বাঁক ঘুরিনি। ওই পথটা ধরে সোজা হেঁটে এসেছি, একদম স্ট্রেট। একটু থেমে জেমস ফের বলল, তবু এখন রওনা দিলেও মনে হয় না সন্ধ্যের আগেই বন থেকে বেরোতে পারবো আমরা। ফিরতে ফিরতেই রাত নেমে আসবে। তখন আবার জঙ্গলের বুকে ক্যাম্প করতে হবে। কেন এ ব্যাপারে আমাদের কাছে অনেক হেল্পফুল হবে। তাই বলছি ওর জন্য আরেকটু ওয়েট করো প্লিজ। এবার কিছুটা শাসানির সুরে রবার্তা বলল, জেমস, বাড়াবাড়ি করো না। কেনের ওপর এই অযথা নির্ভরশীলতা ঠিক নয়। এটা ভুল করছি আমরা। ক্রমে এবার ধৈর্য হারাচ্ছে জেমস নিজেও।
কিছুটা রাগী গলায় বলল এবার, রবার্তা, কেন আমাদের বন্ধু, জেনে রেখো। ওকে এভাবে ফেলে রেখে আমরা স্বার্থপরের মতো চলে যেতে পারি না। হোল্ড পেশেন্স রবার্তা। আমাদের দুজন বন্ধু এখন আমাদের সঙ্গে নেই। একজন সম্ভবত মারা গিয়েছে, আর অন্যজন তাকে খুঁজতে গিয়েছে। হোক সেটা বৃথা, তবু গিয়েছে। বন্ধুত্বের খাতিরে আমরা কি কেনের জন্য ওয়েট করতে পারি না? জেমসের রাগ দেখে আর তার উত্তেজিতভাবে বলা কথাগুলো রবার্তা কিছুক্ষণ এবার চুপ করে রইল। কেমন একরকম ভাবে জেমসের দিকে তাকিয়ে থেকে তারপর অন্যদিকে ঘাড় ঘুরিয়ে মুখখানা পাথরের মতো কঠিন করে বলল, ওরা আমার বন্ধু নয়। চমকে উঠল জেমস রবার্তার কথায়। এ কি বলছে রবার্তা? নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না জেমস। এতদিন ধরে যাদের সঙ্গে ওঠবোস করছে, যাদের সঙ্গে কাজ করছে, যাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে এতদিন এত কথা বলেছে, তারা নাকি ওর বন্ধু নয়। জেমস হতবাক হয়ে চেয়ে রইল রবার্তার মুখের দিকে। কোনোদিন ভাবতে পারিনি নিজের গার্লফ্রেন্ডের মুখে এরকম একটা কুৎসিত কথা শুনবে। ওদিকে কথাটা বলেই রবার্তারও একটা অন্যরকম অনুভূতি হলো। সে নিজেও মনে মনে নিজের উপর কম বিস্মিত হলো না। এ কি কথা বলে ফেললো সে? এরকম একটা কথা ওর মুখ দিয়ে বেরোলো কি করে? কেন আর টনি তার যথেষ্ট ভালো বন্ধু, তার সহকর্মী। তাদের নিয়ে এরকম একটা বাজে মন্তব্য করার কথা সে একবারও ভাবেনি। তবে এই কথাটা ওর মুখ দিয়ে বেরোলো কেন? আকাশ পাতাল ঢুঁড়েও রবার্তা এর কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। ওর মনে পড়ল গত রাতেও দলের সঙ্গীদের ইটালিয়ান ভাষা শোনাবার সময় একটা অদ্ভুত কথা ওর মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে এসেছিল, যা সে বলতে চায়নি। এই বনে প্রবেশের পর থেকেই এরকম অদ্ভুত একটা ব্যাপার ওর সাথে ঘটেই চলেছে, যা সে বলতে চাইছে না, যা সে ভাবতেও পারে না। এরকম অদ্ভুত অদ্ভুত কথা ওর মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসছে। যেন মনে হচ্ছে কেউ যেন ওর ভেতর থেকে এই কথাগুলোকে ঠেলে বের করে দিচ্ছে। দারুণ অনুশোচনা হতে লাগলো রবার্তার। সে হতভম্ব জেমসকে আশ্বস্ত করার জন্য কিছু বলতে যাবার আগেই জেমস ওর দিকে একবার ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে ওর সামনে থেকে কটমট করতে করতে চলে গেল। রবার্তার মুখের কথা মুখেই রয়ে গেল। গত রাতে আগুন পোহাবার পরেও আরো অনেক কাঠ বেঁচেছিল, তাই দিয়েই আজও ফের আগুন জ্বালালো জেমস। এই জঙ্গলের ভেতর সবসময় একটা শীত শীত ভাব। সময় অতিবাহিত করতে জেমস আর রবার্তা দুজনেই আগুনের ধারে বসে আগুন পোহাতে লাগলো। যদিও দুজনের মধ্যে কেউই কারোর সাথে কোনো কথা বলছে না, দুজনেই অন্যমনস্ক। ওদের দুজনের মনই কেন আর টনির চিন্তায় আচ্ছন্ন, ভারাক্রান্ত। হঠাৎ সামনে অদূরে গাছপালার ফাঁক ফোকর দিয়ে একটা লোককে যেন এদিকেই এগিয়ে আসতে দেখে দুজনেই সচকিত হয়ে সেদিকে তাকিয়ে রইল। দুজনেরই চোখের মনি হয়ে উঠল চঞ্চল। জেমসের চোখে মুখে একটা গভীর উৎকণ্ঠার সংশয়ের ভাব। অপরদিকে রবার্তা এত দূর থেকে ওই লোকটিকে চিনতে পেরেছে। যে লম্বা চেহারাটা জঙ্গল ভেঙে হন্তদন্ত হয়ে এদিকে আসছে, সে আর কেউ নয়, তাদেরই দলের অন্যতম সঙ্গী কেন। তবে সম্পূর্ণ একলা। রবার্তাই প্রথম খেয়াল করল কেন একা একাই আসছে এদিকে। টনির খোঁজে গিয়েছিল সে, কিন্তু ওর সাথে টনি নেই। তবু ওকে ফিরতে দেখে দুজনেই আশান্বিত হয়ে উঠল এই ভেবে যে এবার তারা এখান থেকে চলে যেতে পারবে। তারপর শহরে ফিরে গিয়ে এই জঙ্গলের ম্যাপ নখদর্পণে আছে এরকম একটা সার্চ পার্টি পাঠাবার বন্দোবস্ত করবে টনির খোঁজ নেবার জন্য। জেমস চেঁচিয়ে জানতে চাইল, টনিকে পেলে না?
হতাশায় দুদিকে মাথা নাড়ল কে। ওর দু চোখে একটা শূন্য দৃষ্টি। বলল, ওকে তো পেলাম না, কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসের খোঁজ পেয়েছি। ওয়েট করো, এসে বলছি। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।